হ্যালো বাচ্চারা, আজকে আমরা শুরু করতে যাচ্ছি মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভাষা কবিতা। মাইকেল মধুসূদন দত্তের নামের সঙ্গে তো তোমরা নিশ্চয়ই পরিচয় আছে তোমাদের। মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে বাংলা সাহিত্যের এমন একজন কবি যিনি প্রথমে শুরু করেছিলেন ইংরেজি চর্চা করে। ইংরেজি সাহিত্যে নানান রকম লেখা অর্থাৎ প্রবন্ধ, গল্প, কবিতা এই সমস্ত কিছু দিয়ে তিনি শুরু করেছিলেন। তার জন্ম হয়েছিল বাংলাদেশের সাগরদাড়ি গ্রামে, যশোর জেলার সাগরদাড়ি গ্রামে, এবং তার বাবার নাম হচ্ছে রাজনারায়ণ বসু। তিনি ছোটবেলা থেকেই খুব মেধাবী ছাত্র ছিলেন এবং পড়াশোনাতে তুখোড় হওয়ার সঙ্গে সঙ্গে তিনি তার যে কাব্য, কবিতা এই সমস্ত রচনা তখন থেকেই কিন্তু তিনি আস্তে আস্তে শুরু করে দিয়েছিলেন সেই সব ছোটোবেলা থেকেই। এবং তার বাংলা ভাষা থেকে, বিশেষ করে বাংলা সাহিত্য থেকে ইংরেজি সাহিত্যের প্রতি ছিল তার একটা আলাদা টান। বেশি ভালোবাসেন তিনি ইংরেজি ভাষাকে, তাই বাংলা ভাষার প্রতি ততটা তিনি গুরুত্ব দেননি। তিনি বেশি গুরুত্ব দিয়েছেন ইংরেজি সাহিত্য চর্চার ক্ষেত্রে। তো বাংলাদেশে তার জন্ম হয়, কিন্তু মাত্র 7 বছর বয়সে তিনি এসে গেছিলেন কলকাতায়, এবং এখানে এসে তিনি ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি হন। এবং যেহেতু তার বাবা খুব বড়লোক ছিলেন, খুব ধনী ছিলেন, এবং যার জন্য তার ছোটোবেলা থেকে তিনি খুব আরামে আয়েসে বড় হয়েছেন। এবং সেই সময়ে কিন্তু প্রত্যেক পরিবারের কিন্তু তেমন সামর্থ্য ছিল না ইংরেজি মাধ্যমে স্কুলে পড়াশোনা করানো তার বাচ্চাদেরকে। কিন্তু আমরা মাইকেল মধুসূদন দত্তকে আমরা ইংরেজি মাধ্যম স্কুলেই পড়াশোনা করতে দেখেছি। তার কারণ হচ্ছে তার বাবা বিরাট বড়লোক একজন মানুষ ছিলেন। তো এর জন্য যেহেতু তাদের টাকা পয়সার কোনো অভাব ছিল না, তাই তিনি ছোটোবেলা থেকে ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করেছেন, যার জন্য তার বাংলা থেকে ইংরেজিতেই বিশেষ টান বা ভালোবাসা। তো এই যে আমরা বঙ্গভাষা কবিতাটা পড়ব, সেটা হচ্ছে একটা সনেট। সনেট মানে হচ্ছে চতুর্দশপদী কবিতাবলী। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বলতে গেলে সেটা হচ্ছে বিদেশি সাহিত্যের অবদান। বিদেশে এই সনেট কিন্তু খুবই বেশি সবার কাছে প্রিয় একটা কবিতার ছন্দ, যেটা তিনি কি করেছিলেন, মাইকেল মধুসূদন দত্ত প্রথমে তিনি এই বাংলা ভাষাতে এই সনেট রচনা করেছিলেন, এবং যেটা বাংলা সাহিত্যের কিন্তু একটা অন্য একটা স্থান পেয়েছে। যেটা ছিল বিদেশি সাহিত্যের অবদান, সেটাকে তিনি বাংলা সাহিত্যের মধ্যে এনে সেটাকে একটা আলাদা মাত্রায় পৌঁছে দিয়েছেন বাংলা সাহিত্যের ভাণ্ডারকে, এবং বাংলা সাহিত্যের ভাণ্ডার পরিপূর্ণ হয়ে উঠেছিল তার এই সনেট লেখার অবদানে। তো তিনি সনেট রচনা করেছিলেন, যেহেতু আমি আগেই বলেছি যে তিনি বাংলা সাহিত্য থেকে, বাংলা ভাষা থেকে বিশেষ করে তিনি বেশি ভালোবাসেন ইংরেজি সাহিত্যকে, ইংরেজি ভাষাকে, তাই তিনি ইংরেজি সাহিত্যে এত বেশি মনোনিবেশ করলেন, এবং যার জন্য তিনি বিদেশেও গিয়েছিলেন, এবং বিদেশে গিয়ে তিনি সেখানে ইংরেজি সাহিত্য চর্চা করেছিলেন। এবং এই যে আমরা বঙ্গভাষা কবিতাটা পড়ব, সেটা কিন্তু তিনি যখন ফ্রান্সে ছিলেন তখন তিনি এই কবিতাটা লিখেছিলেন। ভার্সাই নগরে থাকাকালীন তিনি এই কবিতাটা লিখেছিলেন, এবং যেটা চতুর্দশপদী কবিতাবলী নামে একটা গ্রন্থ আকারে প্রকাশিত হয়, এবং এই চতুর্দশপদী কবিতাবলীর মধ্যেই কিন্তু এই বঙ্গভাষা কবিতাটা আমরা পাই। তো এটা হচ্ছে চতুর্দশপদী কবিতাবলী থেকে নেওয়া একটা সনেট। তো কবি পরিচিতি, লেখক পরিচিতি একটু দেখে নিই। মাত্র কয়েক বছরের জন্য বাংলা সাহিত্যে কাব্যনাটক রচনা করে মাইকেল মধুসূদন দত্ত বঙ্গ সাহিত্যে আধুনিকতার গোড়াপত্তন। মাত্র বেশি বছর কিন্তু তিনি বাংলা সাহিত্য চর্চা করেননি, বা তিনি বাংলা সাহিত্যে কাব্য, প্রবন্ধ বা নাটক যে তিনি লিখে গেছেন সারা জীবন ধরে, সেটা কিন্তু নয়। তিনি মাত্র 5 বছর থেকে 6 বছর কাল তিনি বাংলা সাহিত্য রচনায় মনোনিবেশ করেছিলেন, এবং এর মধ্যে তিনি যে কয়টা প্রবন্ধ বা নাটক বা কাব্যগ্রন্থ তিনি রচনা করেছিলেন,
সেগুলো কিন্তু বাংলা সাহিত্যের ক্ষেত্রে একটা অপূর্ব অবদান, একটা বিশাল অবদান তিনি রেখে গেছেন। যদি সারা জীবন ধরে তিনি বাংলা সাহিত্যেই মনোনিবেশ করতেন, তাহলে তার কাব্য রচনা বা প্রবন্ধ বা গল্প বা উপন্যাস রচনা কিন্তু কী হতো, আরও বেশি করে আমরা পেতাম। তো যাই হোক, তিনি যে কটা বছর বাংলা সাহিত্যের ক্ষেত্রে নিজেকে দিয়েছিলেন, বাংলা সাহিত্য রচনায় মনোনিবেশ করেছিলেন, এর মধ্যেই কিন্তু তিনি যে কটা লিখেছেন সেটাই কিন্তু পাঠক সমাজের কাছে একটা বিশেষ সম্পদ হিসাবে পরিগণিত হয়েছে। তো মাত্র কয়েকটা বছরে তিনি যা দিয়ে গেছেন সেগুলো কিন্তু একটা অমূল্য রত্ন হিসাবে আমরা পাই। পৃথিবীর প্রখ্যাত ভাষাগুলিতে তার অসাধারণ পাণ্ডিত্য এবং অতলস্পর্শী মৌলিক প্রতিভার খরদীপ্তিতে বাংলার কাব্য, কবিতা ও নাট্য সাহিত্য নবজন্ম লাভে ধন্য হলো। তো তার সময় থেকে কিন্তু বাংলা সাহিত্য একটা আলাদা মাত্রা পেয়েছে। বাংলা সাহিত্যের এই যে বিদেশি সাহিত্য থেকে মানে তিনি অনেক ভাষা জানতেন, মোটামুটি তিনি 14টা ভাষা তিনি জানতেন। সেখানে ইংরেজি, বাংলা তো আছে নিজের মাতৃভাষা, তখন ইংরেজি, ফরাসি, তারপরে জার্মান, ইটালি, মানে অনেকগুলো সব মিলিয়ে 14টা ভাষা তিনি জানতেন। এবং শুধু ইংরেজি নয়, অন্যান্য বিদেশি সাহিত্য তিনি পড়াশোনা করেছেন, বিদেশি সাহিত্য তিনি চর্চা করেছেন। এবং প্রত্যেকটা দেশের সাহিত্য, বিশেষ যেটা আমি বললাম 14টা ভাষা তিনি পারদর্শী ছিলেন। যে ভাষাগুলো তিনি শিখেছিলেন, যেই ভাষাগুলো তিনি চর্চা করেছিলেন, সেগুলো থেকেই কিন্তু মানে প্রথম যে তিনি লিখেন, যেটা কাব্যগ্রন্থ, সেটা ইংরেজিতে তিনি লেখেন, সেটা হচ্ছে ক্যাপটিভ লেডি। ক্যাপটিভ লেডি বলে তিনি একটা কাব্যগ্রন্থ রচনা করেছেন। এবং তিনি ভেবেছিলেন যে এটা যেহেতু তার জন্ম হয়েছিল 1824 খ্রিস্টাব্দের 25 জানুয়ারি তার জন্ম হয়, 1824 খ্রিস্টাব্দের 25 জানুয়ারি, এবং মৃত্যু হয় 1873 খ্রিস্টাব্দের 29 জুন। তো 1873 খ্রিস্টাব্দে তিনি মারা যান। এবং আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কবে ছিল? 1861-তে। তার মানে তিনি যখন মারা যান তখন রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স আমরা যদি ধরি 1861 থেকে 71, 10, আর এদিকে 3, 13, কি বলে 73, 2, মানে 12 থেকে 13 বছর রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স ছিল। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের তিনি মানে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক ছোট ছিলেন। ঠিক মারা যাওয়ার 10-12 বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়। তো মাইকেল মধুসূদনের সময় থেকে কিন্তু বাংলা কাব্য সাহিত্যের জগতে একটা আলাদা, মানে নবযুগের একটা আলাদা ধরনের সৃষ্টি হয়েছে। এবং যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের সময়ে সেটা আরও আধুনিক রূপে সেটা আমাদের পাঠক মহলে বা সাহিত্যের জগতের ক্ষেত্রে একটা আলাদা মাত্রা পেয়েছে। তো 1824 খ্রিস্টাব্দের 25 জানুয়ারি যে তার জন্ম হয় মাইকেল মধুসূদন দত্তের, এবং সেই সময়টুকু, মানে সেই সময় থেকে তার সাহিত্য চর্চা শুরু হয়। ধরো 7 বছর বয়সে তিনি কলকাতায় আসেন, এবং তখন থেকে তার ইংরেজি শিক্ষা শুরু হয়। এবং সে কিছুদিন পর থেকেই তিনি তার যেহেতু তিনি অনেক মেধাবী ছিলেন, তাই তার সাহিত্যের প্রতি একটা ঝোঁক ছিল, এবং সেটা তিনি চর্চা শুরু করেছিলেন ইংরেজি ভাষা দিয়ে। তো রবীন্দ্রনাথ ঠাকুর অনেক পরে এসছেন, তার অনেক পরে কি বলে তখন থেকে তার লেখা শুরু হয়। রবীন্দ্রনাথ ঠাকুর অনেক ছোটোবেলা থেকেই লেখা শুরু করেন, কিন্তু মাইকেল মধুসূদন দত্ত যখন মারা যান তিনি খুবই ছোট, 12-13 বছর বয়স। তো তিনি মাইকেল মধুসূদন দত্তের উত্তরসূরি ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর উত্তরসূরি মানে তার পরবর্তী কবি ছিলেন। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত যে তার কিন্তু একটা আলাদা স্থান তিনি রেখে গেছেন, এবং যেখানের মধ্যে তিনি ইংরেজি ভাষায় তার দক্ষতাও জন্মেছিল। ছাত্র জীবনে তিনি ইংরেজিতে সাহিত্য চর্চা শুরু করেন। 1862 খ্রিস্টাব্দে তিনি ব্যারিস্টার হওয়ার জন্য বিলেতে যান, এবং এই বিলেতে যাবার পূর্বেই তিনি শর্মিষ্ঠা, একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ের রো, পদ্মাবতী নাটক, কৃষ্ণকুমারী নাটক, তিলোত্তমা সম্ভব কাব্য, মেঘনাদবধ কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য প্রকাশিত হয়।
ফ্রান্সে থাকাকালীন তিনি চতুর্দশপদী কবিতাবলী রচনা করেন, যেটার থেকে আমরা এই কবিতাটা পড়ব, বঙ্গভাষা কবিতাটা। নাটক, প্রহসন, অমিত্রাক্ষর ছন্দ, যেটা হচ্ছে যে অমিত্রাক্ষর ছন্দে সনেটগুলো লেখা হয়, সনেট প্রভৃতি অনেক সাহিত্যরীতি সৃষ্টি করে বাংলা সাহিত্যের আধুনিকতার প্রবর্তন তিনি করেছিলেন। এই মহান কবি 1873 খ্রিস্টাব্দে 29 জুন ইহলোক ত্যাগ করেন। তিনি বাংলা সাহিত্যে মধুকবি নামে বিশেষ পরিচিত। আরেকটা কথা আমি বলে নিই, যেখানে মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল কেন নামটা হলো, মধুসূদন দত্ত তার বাবা তো রাজনারায়ণ দত্ত, কিন্তু যেহেতু তিনি ইংরেজি সাহিত্যের প্রতি এতটাই বেশি মানে তার ভালোবাসা, এতটাই বেশি তার আকর্ষণ ছিল, যার জন্য তিনি খুব ছোট বয়সে 18 বছর বয়সে তিনি কী করেছেন, খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন। খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পরে তার নাম হয় মাইকেল মধুসূদন দত্ত, এবং তিনি কিছুদিন পরে বিয়েও করেন একজন ইংরেজ মহিলাকে, রেবেকা নামে একজন ইংরেজ মহিলাকে বিয়ে করেন, এবং তার পরবর্তীতেই তার বাবা রাজনারায়ণ দত্ত তাকে কী করেন, ত্যায্যপুত্র করে দেন। যার ফলে তিনি সেখান থেকে মাদ্রাজে চলে যান। মাদ্রাজে গিয়ে তার এই ক্যাপটিভ লেডি যে কাব্যগ্রন্থ ইংরেজিতে তিনি সেখানে প্রকাশ করেন, কিন্তু তার বিয়ে সে সময় কিন্তু সুখের হয়নি, এবং বেশি দিন সংসার তারা করেনি তার প্রথম স্ত্রীর সঙ্গে, কিন্তু পরবর্তীতে তিনি আবার বিয়ে করেন আরও একজন ডাচ রমণীকে তিনি বিয়ে করেন। মানে তিনি দুইজনকেই বিয়ে করেছেন, সেদের দুজনেই কিন্তু বিদেশি ছিলেন। যাই হোক, এটা হচ্ছে তার ব্যক্তিগত জীবন। এবং শেষ বয়সে যেহেতু তিনি তখন অনুভব করেছিলেন যে যেহেতু তিনি ইংরেজিতে তেমনভাবে, ইংরেজি সাহিত্য রচনায় তেমনভাবে নাম করতে পারেননি, তিনি ক্যাপটিভ লেডি রচনা করে ভেবেছিলেন যে ইংরেজদের সমাজে হয়তো সেটা খুবই সবার কাছে খুবই আকর্ষিত হবে, সেটা তার এই কাব্য রচনাটা। কিন্তু দেখা গেল পরবর্তীতে যে খুব অল্প পরিমাণ পাঠকের কাছেই সেটা প্রিয় হয়েছিল, কিন্তু বেশিরভাগ পাঠক মহলেই কিন্তু সেটা তেমনভাবে সাড়া জাগাতে পারেনি। তো এইভাবে তিনি যখন বিদেশে ছিলেন, বিদেশে থাকলে খরচও তো তেমন, তো সেখানে থাকতে থাকতে তিনি যখন তার সাহিত্য চর্চায়, ইংরেজি সাহিত্য চর্চায় তেমনভাবে সাড়া জাগাতে পারলেন না, তখন আস্তে আস্তে এদিকে তার টাকা পয়সাও শেষ হতে শুরু করলো, এবং এমনই তার দশা হলো যে বলতে গেলে একদম ভিখারির মতো তিনি হয়ে গেছিলেন। টাকা পয়সা সমস্তই তার শেষ হয়ে গেছিল, এবং তিনি খুব কষ্ট করে সেখানে দিন কাটাচ্ছিলেন। এবং তখন তিনি ভারতবর্ষে চিঠি লেখেন একজনের কাছে, তিনিও একজন খুব বিখ্যাত মানুষ, যে তাকে সাহায্য করার জন্য চিঠি লেখেন, এবং তিনি হচ্ছেন তোমাদের সবারই জানা, তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যার কাছে তিনি চিঠি লিখে সাহায্য চাইলেন যাতে তিনি আবার দেশে ফিরে আসতে পারেন। এবং তখন সেই বিদেশে থাকাকালীন তিনি যখন এই দুঃখে কষ্টের মধ্যে তিনি যখন জীবন কাটাচ্ছিলেন, তিনি তখন ভেবেছিলেন, তিনি তখন নিজে কষ্ট পাচ্ছিলেন, আত্মবিলাপ করছিলেন, এই ভেবে যে কেন তিনি সারাটা জীবন ধরে এক মরীচিকার পেছনে দৌড়েছেন। সেই মরীচিকাটা হচ্ছে এটাই যে তিনি নিজের মাতৃভাষাকে ছেড়ে, মাতৃভাষাকে অবহেলা করে তিনি চলে গেছিলেন বিদেশি সাহিত্যের চর্চা করতে, অর্থাৎ মাতৃভাষাকে অবহেলা করে তিনি চলে গেছিলেন বিদেশি সাহিত্য রচনা করতে, বিদেশি সাহিত্যে মনোনিবেশ করেছিলেন, যার জন্য আজকে তার এই অবস্থা। এবং যদি তিনি সারাটা জীবন ধরে তিনি তার মাতৃভাষা চর্চায় নিজেকে সঁপে দিতেন, তাহলে হয়তো আজকে তার এই দশা হতো না। এবং তিনি খুবই উচ্চাকাঙ্ক্ষী ছিলেন, যার দরুন তিনি বিদেশে গেছিলেন, এবং যখন তিনি দুঃখ দারিদ্র্যের মধ্যে দিন অতিবাহিত করছেন, তখন বারবার তার মাতৃভূমি এবং মাতৃভাষার প্রতি তার খুব মনে হচ্ছিল এবং কষ্ট হচ্ছিল নিজের দেশে ফিরে আসার জন্য। তখন তার কাছে এমন খাওয়ারই পয়সা নেই, তো দেশে ফিরে আসবে কী করে, দেশে আসতে গেলে তো অনেক টাকার প্রয়োজন। তো তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে চিঠি লিখেছিলেন তাকে সাহায্য করেন। তিনি তো আমরা জানি তিনি দয়ার সাগর, তিনি কারোকে খালি হাতে ফিরিয়ে দিতেন না, এবং যার দরুন তিনি তো জানতেন মাইকেল মধুসূদন দত্তকে, যে মাইকেল মধুসূদন দত্ত হচ্ছেন একজন বিশাল মাপের কবি এবং ভারতের একজন বিখ্যাত ব্যক্তি, যে কবি বা যে বিশেষ ব্যক্তি মাইকেল মধুসূদন দত্ত
তিনি কি করেছিলেন, বাংলা সাহিত্যের ভাণ্ডারকে একটা আলাদা রত্নে পরিপূর্ণ করেছেন, এবং সেই রত্ন হচ্ছে সেই সাহিত্যের ভাণ্ডার। সেই রত্নটা হচ্ছে সাহিত্যের ভাণ্ডার, যেটা একটা আলাদা জায়গা করে নিয়েছিল বাংলা সাহিত্যের ক্ষেত্রে। এবং সেই জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে সাহায্য করেছিলেন দেশে ফিরে আসার জন্য। তার পরবর্তীতে তিনি দেশে ফিরে আসতে পেরেছিলেন। তো খুব অল্প কথার মধ্যে আমরা মাইকেল মধুসূদন জীবনের কাহিনী আমরা জানলাম। শেষে তিনি তার টাকা পয়সা এমনভাবেই শেষ হয়ে গেছিল সে যে তিনি একটা দাতব্য চিকিৎসালয়, অর্থাৎ যেখানে দানের মাধ্যমে যে চিকিৎসালয় বা হসপিটাল চলে, মানুষের দান করার ফলে মানে টাকা পয়সা যে হসপিটালে দেওয়ার পরে সেই হসপিটালের যেখানে চিকিৎসা হয় রোগীদের, সেই দাতব্য হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো শেষে তিনি পুরোপুরি কাঙালি হয়ে গেছিলেন। তার জন্য তিনি নিজেও দায়ী ছিলেন, যেহেতু তার একটু বিশৃঙ্খল জীবনযাত্রা ছিল। তারপরে আমরা মানে টাকা পয়সার কোনো হিসেব ছিল না। তো এইভাবে, তো যাই হোক, যেটাই হোক না কেন, যদি আমরা এটাই আমাদের একটা আফসোস থেকে যাবে এর জন্যই যে তিনি যদি তার জীবন ধরে মানে যেই সময়টা তিনি নষ্ট করেছিলেন বিদেশি সাহিত্য রচনা করতে গিয়ে, সেই সময়টুকু যদি তিনি আমাদের এই নিজের মাতৃভাষা অর্থাৎ বাংলা ভাষাতে যদি তিনি সেটা চেষ্টা করতেন, তাহলে হয়তো তার জীবনটা অন্যরকমই হতো। তো এই যে তার আত্মবিলাপ, তার যে আত্মক্রন্দন সেই বিদেশে থাকাকালীন, সেটাই কিন্তু এই ধ্বনিত হয়েছে চতুর্দশপদী কবিতা অনেকগুলো কবিতাগুলোর মধ্যে, যার মধ্যে আমরা একটা পড়ব এই বঙ্গভাষা কবিতা। তো কবিতাটা আমরা একটু পড়ছি। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। কাটাইনু বহুদিন সুখ পরিহরি, অনিদ্রায় অনাহারে সপি কায় মন। মজিনু বিফল তপে অবরেণ্য বরি, কেলিনু শৈবালি ফুলি কমল কানন। স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে, ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি। এই ভিখারি দশা তবে কেন তো রাজি? যা ফিরি অজ্ঞান তুই, যারে ফিরি ঘরে, পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে। মাতৃভাষা রূপে খনি পূর্ণমণি জালে। একটু একটু হয়তো তোমরা বুঝতে পেরেছো কবিতাটা, কিন্তু এর মধ্যে যে তার মনের কষ্ট, মনের, যেটা আমি একটু আগেই বলেছিলাম, তার আত্মার ক্রন্দন, তার আত্মবিলাপ, এই কবিতার মধ্যে আমরা দেখব যে তিনি কি বলতে চেয়েছেন। বঙ্গভাষা যে নামটার মধ্যে বলা আছে, বঙ্গ মানে হচ্ছে বাংলা, এই ভাষা বঙ্গভাষা নিজের মাতৃভাষা নিয়ে যে কবিতা তিনি লিখেছেন, তো এটার প্রথম নাম ছিল মাতৃভাষা, পরবর্তীতে তিনি এটার নাম দেন বঙ্গভাষা। তো যাই হোক, মাতৃভাষা মানেই বঙ্গভাষা, বঙ্গভাষা মানেই মাতৃভাষা। তো সেটাকে নিয়েই তিনি কি লিখেছেন, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন। তিনি বলতে চেয়েছেন যে এই বাংলার সাহিত্যের ভাণ্ডারে অজস্র রতন আছে। রতন মানে হচ্ছে, রত্ন কাকে বলে? এটা হচ্ছে মণি, মুক্তা, হীরা, জহরত, সোনা, রূপা, এই সমস্ত হচ্ছে রতন বা রত্ন। তিনি বলছেন যে এই বঙ্গ ভাণ্ডারে অনেক রত্ন আছে। মানে এই সোনা গয়না মণিমুক্ত কি আমরা যে পড়ি সোনা গয়না মণিমুক্ত সেগুলো না, সেটা হচ্ছে সাহিত্যের ভাণ্ডার, সাহিত্যের রত্ন। অর্থাৎ এই বাংলা সাহিত্যের জগতে প্রচুর স্বনামধন্য কবি, সাহিত্যিক, তারপরে কি বলবো, কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, প্রবন্ধকার, তো এরকম অনেক আছে যারা কি করছেন, তাদের সুন্দর সুন্দর লেখার মধ্য দিয়ে, তাদের সুন্দর রচনার মধ্য দিয়ে তারা কি করেছিলেন, এই বঙ্গ ভাণ্ডারকে তারা সমৃদ্ধ করেছিলেন। তা সবে অবোধ আমি অবহেলা করি। এবং এই সমস্ত কিছু যেই বঙ্গ ভাণ্ডারে যে অজস্র রত্ন আছে, যেই রত্নকে তিনি অবহেলা করেছেন, অর্থাৎ বাংলা সাহিত্যের জগৎকে তিনি কি করেছিলেন, অবহেলা করেছিলেন।
তিনি দূরে সরিয়ে রেখেছিলেন সেই সাহিত্যের ভাণ্ডারকে, বাংলা সাহিত্যের জগৎকে, সেটাকে তিনি অবহেলা করেছিলেন। কেননা তিনি অবোধ ছিলেন, তিনি বুঝতে পারেননি যে বাংলা সাহিত্যের জগতে এত সুন্দর একটা সাহিত্যের ভাণ্ডার আছে, সাহিত্যের জগৎ আছে, যেগুলো দিয়ে যে সমস্ত রত্ন দিয়ে সেই ভাণ্ডার হচ্ছে পরিপূর্ণ, অর্থাৎ কবিতা, উপন্যাস, গল্প, তারপরে প্রবন্ধ, নানান রকম নাটক, তারপরে কি বলে ব্যঙ্গ রচনা, নানান রকম সাহিত্যের যে সমস্ত দিক আছে তা দিয়ে সমস্ত কিছু পরিপূর্ণ। পরধন লোভেমত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরণ। পরধন লোভেমত্ত, অর্থাৎ এখানে পরধন বলতে বুঝিয়েছে অন্য সাহিত্য, বিদেশি সাহিত্য, যেটা কি প্রথমে আমরা কি দেখেছি যে তিনি কি বলেছেন, যে বঙ্গভাণ্ডারে এত রত্ন আছে সেটাকে তিনি অবহেলা করেছেন, এবং কোথায় তিনি মত্ত হয়ে গেছেন, তিনি পরধনে মত্ত হয়ে গেছেন। পরধন লোভেমত্ত কুক্ষণে আচরি। পরধন তিনি এত বেশি মত্ত হয়ে গেছিলেন, পরধন লোভেমত্ত করিনু ভ্রমণ, অন্য ভাষা, বিদেশি সাহিত্য রচনায় তিনি এত বেশি আগ্রহী হয়ে গেছিলেন, এত বেশি তিনি আকর্ষিত হয়েছিলেন, যার জন্য তিনি করিনু ভ্রমণ, অন্য দেশে তিনি চলে গেছিলেন বিদেশি সাহিত্য রচনার জন্য। পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আছে, এবং সেই দেশে গিয়ে শেষ পর্যন্ত তাকে ভিক্ষা করতে হয়েছিল। যেই কথাগুলো তোমাদেরকে আগেই বলেছিলাম সেটাই আবার তিনি তার লেখার মধ্যেই বলছেন যে পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আছে, এবং সেই দেশে গিয়ে তিনি কী করলেন, যেটার লোভে পড়ে তিনি গিয়েছিলেন, পরধন লোভেমত্ত, যেই অন্য ধনে মানে অন্য বিদেশি সাহিত্যের যে তিনি আকর্ষিত হয়েছিলেন সেটাতে মত্ত হয়ে তিনি চলে গিয়েছিলেন বিদেশে, এবং সেখানে গিয়ে তিনি কি করেছেন, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, এবং সেখানে গিয়ে যেটা তাকে কি করতে হয়েছিল, টাকা পয়সার সমস্ত শেষ হওয়ার পর টাকা পয়সার সমস্ত খুঁয়ে তাকে কি করতে হয়েছিল, ভিক্ষাবৃত্তি করতে হয়েছিল। কাটাইনু বহুদিন সুখ পরিহরি, অনিদ্রায় অনাহারে সপি কায়মন, এবং তিনি যে ছোটবেলা থেকে যে আরামে আয়েসে বড় হয়েছিলেন, সেই বিদেশে গিয়ে সেই সমস্ত সুখ তাকে বিসর্জন করতে হয়েছে, বিসর্জন দিতে হয়েছে। তার কারণ হচ্ছে টাকার অভাব, টাকা পয়সার অভাবে মানুষের যে সুখ স্বাচ্ছন্দ্য সেই সমস্ত কিছুই চলে যায়, এবং সেখানে গিয়ে যেটা চিন্তা করে গেছেন, অর্থাৎ কোনো সময় এরকমই হয় যেটা ভাবা যায় সেটা হয় না, ঠিক তার উল্টোটা হয়ে যায়। যেখানে তিনি ভেবেছিলেন যে হয়তো বিদেশি সাহিত্য রচনা করে, বিদেশি সাহিত্য সৃষ্টি করে তিনি হয়তো অনেক ধন উপার্জন করবেন, তার নাম যশ প্রতিপত্তি সমস্ত কিছুই হবে, কিন্তু শেষমেশ আমরা কি দেখতে পেলাম যে তার যে নিজের যে বিলাপ, তার যে নিজের ক্রন্দন, অর্থাৎ তিনি যে সেটা পারেননি, সেটা করতে পারেননি, তার যে আক্ষেপ, সেটাই তিনি বারবার বলছেন যে সেখানে গিয়ে তাকে ভিক্ষা করতে হয়েছে। অনিদ্রায় অনাহারে যে সুখে তিনি ছিলেন সেখানে গিয়ে তাকে সমস্ত সুখ বিসর্জন দিতে হয়েছে, অনিদ্রায় কাটাতে হয়েছে, অনাহারে থাকতে হয়েছে, সমস্ত কিছু দেহ মন সেই কষ্টে তার দেহ মন কেটেছে। মজিনু বিফল তপে অবরণ্য বড়ি, কেলিনু শৈবালে ভুলি কমল কানন, অর্থাৎ তিনি কোনটাতে মজে ছিলেন, বিফল তপে, যেই তপস্যা তিনি করতে চেয়েছিলেন, বিদেশি সাহিত্য সৃষ্টি করে, বিদেশি সাহিত্য রচনা করে, সেটাকে তিনি বিফল তপস্যা বলেছেন। অর্থাৎ যেই তপস্যা করে তিনি কোনো লাভবান হননি, যেই তপস্যা করে তিনি কোনো ফল পাননি, অর্থাৎ ইংরেজি সাহিত্য রচনা করে, ইংরেজি কাব্য সৃষ্টি করে যেখানে তিনি সেটাকে তিনি বলেছিলেন বিফল তপ, অর্থাৎ যেই তপস্যায় কোনো তিনি লাভবান হননি, যেটাতে কোনো তিনি তার ফল তিনি পাননি, এর জন্য সেটাকে তিনি বিফল তপ বলেছেন। অবরণ্যে বড়ি, অর্থাৎ যেখানে তিনি বরণীয় হননি, কারো কাছে তিনি কোনো খ্যাতি পাননি, কোনো যশ পাননি, কেউ তাকে বরণ করে নেয়নি সেই বিদেশে। কেলিনু শৈবালে ভুলি কমল কানন, এবং শৈবাল তো চেনই, যেটা কি একটা স্যাঁতস্যাঁতে জায়গা, অর্থাৎ যেখানে রোদ পড়ে না, যেখানে অন্ধকার জায়গা থাকে, সেখানেই কি হয়, শৈবাল হচ্ছে শ্যাওলা তোমরা চিনতে পারবে, সবুজ ধরনের হয়, যেখানে ছায়া থাকে, যেখানে রোদ পড়ে না, বৃষ্টি স্যাঁতস্যাঁতে জায়গায়, সেখানে
এই শ্যাওলাগুলো আমরা দেখি। কেলিনু শৈবালে ভুলি কমল কানন, অর্থাৎ তিনি শৈবাল নিয়ে খেলা করেছেন, যেখানে তিনি ভুলে গেছিলেন কমল কানন, অর্থাৎ পদ্মফুলকে ভুলে তিনি শৈবাল নিয়ে মেতেছিলেন। অর্থাৎ এখানে যে কথাটা আমি বলতে যাচ্ছি সেটা তোমরা অন্যভাবে নেবে না, যেটা কোনো ভাষা বা কোনো সাহিত্যই কিন্তু ছোট নয়। কিন্তু এখানে যে কবি যেটা বোঝাতে চেয়েছেন সেটা কিন্তু এই লাইনটা, কেলিনু শৈবালে ভুলি কমল কানন, এখানে কি তিনি ইংরেজি ভাষাকে তিনি তুলনা করেছেন শৈবালের সঙ্গে, শ্যাওলার সঙ্গে, এবং কমল অর্থাৎ পদ্মফুলকে তিনি তুলনা করেছেন নিজের মাতৃভাষা বাংলার সঙ্গে। তো এটা ভেবে নেবে না তোমরা যে এখানে ইংরেজি ভাষা খারাপ আর বাংলা ভাষা ভালো। কিন্তু আমি আগেই এর জন্য বলেছি যে ভাষা কোনো ভাষাই খারাপ না। আজকে ইংরেজি বলো, বাংলা বলো, অসমিয়া বলো, হিন্দি বলো, মানুষ যত ভাষা জানবে, আমরা কি বলেছি, মাইকেল মধুসূদন দত্ত কিন্তু 14টা ভাষা জানতেন, 14টা ভাষায় তিনি দক্ষ ছিলেন। কিন্তু এখানে কেন তিনি বলেছেন যে তিনি ইংরেজি ভাষাকে শ্যাওলার সঙ্গে তুলনা করেছেন? কেলিনু শৈবালে ভুলি কমল কানন, এবং কমল হচ্ছে পদ্মফুল, যেটাকে তিনি বাংলা ভাষার সঙ্গে তুলনা করেছেন। তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে মনোকষ্ট। কোনো সময় আছে না, আমরা কষ্ট পেয়ে অনেক কিছু বলে নেই, ভালো জিনিসকেও খারাপ বলে নেই। সেরকমই যেহেতু খুব কষ্ট তিনি পেয়েছেন বিদেশে গিয়ে যেটা তিনি ভেবেছিলেন সেটা তিনি কিছুই করতে পারেননি। তিনি অনেক ভেবেছিলেন তার খুব নাম হবে বিদেশি সাহিত্য রচনা করে, তার খুব প্রতিপত্তি হবে, তার টাকা পয়সা হবে, তার যশ হবে, কিন্তু সেগুলো তো তিনি কিছুই পাননি সেখানে গিয়ে, তাই না? তাকে কষ্টে থাকতে হয়েছে, সেখানে তিনি অনাহারে থেকেছেন, অনিদ্রায় কাটিয়েছেন। যে কষ্ট তিনি কোনোদিনও করেননি তার নিজের দেশে থাকতে, সেটাই তাকে কোথায় করতে হয়েছে? বিদেশে। তো এই সমস্ত তার শারীরিক মানসিক সমস্ত দিক দিয়ে যে তিনি কষ্ট ভোগ করেছেন, সেই কষ্ট থেকেই কিন্তু তার এই কথাটা এসছে যে তিনি ইংরেজি সাহিত্যকে তিনি তুলনা করেছেন শ্যাওলার সঙ্গে, আর বাংলা সাহিত্যকে তুলনা করেছেন পদ্মফুল খুব সুন্দর দেখতে, কিন্তু শ্যাওলাকে তো কেউ ভালোবাসে না, তাই না? এই পিছলা জায়গা গেলে, শ্যাওলা জায়গা গেলেই মনে হবে আমরা পিছলা খেয়ে পড়ে যাব। তো এর জন্য তিনি ইংরেজি ভাষাকে তুলনা করেছেন শ্যাওলার সঙ্গে, এবং বাংলা ভাষাকে তিনি পদ্মফুলের সঙ্গে তুলনা করেন। সেটা কিন্তু গুলিয়ে ফেলো না যে ইংরেজি ভাষা ভালো না আর বাংলা ভাষা, তাহলে ইংরেজি ভাষা যদি আবার খারাপ ভাবো, ইংরেজি ভাষা যদি না পড়ো, তাহলে তো অন্যান্য সাবজেক্টে কিন্তু আবার খারাপ হয়ে যাবে, তাই না? ইংরেজি না জানলে তো হবে না। কিন্তু এখানে এই কবিতাটার মধ্যে এই লাইনটার মানেই হচ্ছে এটা, যেহেতু তিনি কষ্টে কাটিয়েছেন, কষ্ট করেছেন, যার জন্য যেই ভাষাটাকে তিনি খুব ভালোবেসেছিলেন ইংরেজি ভাষা, কিন্তু সেই ভাষা রচনা করে যেহেতু তার তেমন কোনো তার সারাটা জীবন তার খুব দুঃখ কষ্টের মধ্যে গেছে, এর জন্যই তিনি সেটাকে শৈবালের সঙ্গে তুলনা করেছেন এবং সেই পদ্মফুলের সঙ্গে তুলনা করেছেন নিজের মাতৃভাষাকে। তো এটাই আমি বারবার বলছি যে এখানে কিন্তু কবির কথাকে তোমরা অন্যরকম ভেবে নিও না। স্বপ্নে তবু কুললক্ষ্মী কয়ে দিলা পরে, ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি। তো এভাবে তিনি যখন খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছিলেন, তখন স্বপ্নের মধ্যে কুললক্ষ্মী এসে ধরা দিলেন। কুললক্ষ্মী বলতে হচ্ছে এখানে বোঝানো হয়েছে কুলের লক্ষ্মী, অর্থাৎ বংশের লক্ষ্মী। প্রত্যেকেরই কি থাকে, প্রত্যেকেই বংশের একজন, মানে আমাদের এখানে কুললক্ষ্মী মানে মাতৃভাষার কথা বলা হয়েছে, যে প্রত্যেকেরই পরিবারে একজন আমরা কুলদেবী বা মানে ঠাকুর বা দেবতা আমরা পুজো করি, যাকে আমরা একজন মানে পূজিতা বা পূজনীয় হিসেবে আমরা তাদেরকে মানি। তো এখানে কুললক্ষ্মী মানে কিন্তু বাংলা ভাষাকে এখানে বুঝিয়েছেন। কুললক্ষ্মী বলতে বাংলা ভাষা রূপী দেবতাকে তিনি এখানে বোঝাতে চেয়েছেন, যিনি স্বপ্নে এসে তাকে দেখা দিয়ে কি বলেছেন, ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, এই ভিখারি দশা তবে কেন তো রাজি। বলছি তুই কেন, স্বপ্নের মধ্যে কি বলেছেন, মাতৃভাষা বা বাংলা ভাষা যেখানে কুললক্ষ্মী হিসাবে তিনি সম্বোধন করেছেন, যে তোর মাতৃভাষায় এত সম্পদ আছে, এত ধন আছে, তাহলে কেন তুই এভাবে কষ্ট করছিস, এভাবে কষ্ট করে দিন কাটাচ্ছিস, যা ফিরি অজ্ঞান তুই, যারে ফিরি ঘরে। তো সেই কুললক্ষ্মী তাকে কি বললেন, তুই অজ্ঞান, তুই অবুঝ, তুই কিছুই বুঝতে পারিস না,
তুই এবার ঘরে চলে যা। তুই কেন এত কষ্ট করে এখানে পড়ে আছিস বিদেশ বিভুঁয়ে, হ্যাঁ, যেখানে তোকে সাহায্য করার মতো কেউ নেই, তোকে বোঝার মতো কেউ নেই, তাহলে তুই কেন এখানে পড়ে আছিস? যা, চলে যা, তুই তোর দেশে চলে যা, তোর মাতৃভূমিতে তুই যা, সেখানে গিয়ে দেখ তোর মাতৃভাণ্ডারে কত রত্ন আছে। পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে, মাতৃভাষা রূপে খনি পূর্ণ মনে গেলে। তো সেই আজ্ঞা পেয়ে, কুললক্ষ্মীর স্বপ্নে আজ্ঞা পেয়ে তিনি কি করলেন? সেই আজ্ঞা পালন করলেন এবং তিনি মাতৃভূমিতে আবার ফিরে আসলেন এবং এসে তিনি বুঝতে পারলেন যে মাতৃভাষাই হচ্ছে সেই ভাণ্ডার যেখানের মধ্যে তিনি পেলেন যে পূর্ণ একটা রত্নের ভাণ্ডার, যেখানের মধ্যে অজস্র রত্ন, যেটা কোনো দিনও শেষ হয় না সেই ভাণ্ডার, অর্থাৎ সেই কাব্যের ভাণ্ডার, সেই সাহিত্যের ভাণ্ডার, সেই গল্প উপন্যাস নাটক সমস্ত কিছুর যে ভাণ্ডার, সেই বাংলা সাহিত্যের ভাণ্ডার, যেখানের মধ্যে কোনো দিনও কোনো কিছুর খামতি নেই, কোনো কিছুর শেষ নেই, সেই ভাণ্ডারের সেখানে এসে তিনি কি করলেন? দেখলেন যে সেটা পরিপূর্ণ হয়ে আছে এবং তিনি কুললক্ষ্মীর স্বপ্নাদেশ পেয়ে তিনি চলে আসলেন তার মাতৃভূমিতে এবং তার মাতৃভাষায় আবার তিনি মনোনিবেশ করলেন। তো এই হচ্ছে বঙ্গভাষা কবিতা। আশা করি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো এখানের মধ্যে যে কবিতাটা আমরা দেখলাম এবং বঙ্গভাষা কবিতার মধ্যে আমরা বুঝতে পারলাম যে তার মাতৃভাষা নিয়ে তিনি যে তার কতটুকু টান, তার মাতৃভাষার প্রতি যে তার কতটুকু ভালোবাসা, তিনি সেটা পরবর্তীতে বুঝতে পেরেছিলেন এবং তিনি বারবার আক্ষেপ করেছেন। তার একটা আত্মবিলাপ বলে আরেকটা কবিতা আছে, যেখানে আমাদের আত্মবিলাপ হচ্ছে আত্মার বিলাপ বা আত্মার ক্রন্দন। আত্মায় যখন কাঁদে, সেই একদম ভেতর থেকে যে কান্না, তিনি সেইটার মধ্যেই লিখেছেন যে মাতৃভাষাকে অবহেলা করে যে তিনি কতটুকু কষ্ট পেয়েছেন এবং সারাটা জীবন ধরে যে সাহিত্য তিনি সৃষ্টি করে গেছেন, যে সাহিত্য তাকে কিছুই দেয়নি এবং মাত্র 5-6 বছর তিনি যে মাতৃভাষাতে মনোনিবেশ করেছিলেন এবং সেই 5-6 বছরই তাকে দিয়েছিল নাম, যশ, অর্থ, খ্যাতি, প্রতিপত্তি। কিন্তু পরবর্তীতে তিনি সেটা ধরে রাখতে পারেননি, সেটা অন্য কথা। কিন্তু এই মাতৃভাষায় তিনি কিন্তু তাকে নাম করেছে এই বিশ্ব সাহিত্যের ভাণ্ডারে। তো এটা চতুর্দশপদী কবিতা বলি সম্পর্কে তোমাদেরকে আমি বলিনি। চতুর্দশপদী কবিতা হচ্ছে যেখানে 14টা অক্ষর থাকবে এক একটা লাইনে, তারপরে 2টো ভাগে কবিতাটা হয়, যেখানে যেটা ইংরেজিতে তোমরা নিশ্চয়ই পেয়েছো সনেট যেটাকে বলে। 14টা অক্ষর, 14টা লাইন, এক একটা স্টেঞ্জে মানে ভাগ ভাগ থাকে। তো যেটাই হচ্ছে সনেট। বঙ্গভাষা বাংলা সাহিত্যে একটি সার্থক চতুর্দশপদী কবিতা। কবি বাংলা সাহিত্য ছেড়ে ইংরেজি সাহিত্যে কাব্য রচনা করে মিল্টন বায়রনের মতো কবি হতে চেয়েছিলেন। মিল্টন বায়রন যারা হচ্ছে ইংরেজি সাহিত্যের বিশিষ্ট কবি, কিন্তু স্বীয় বাংলা ভাষায় যে অমূল্য রত্নরাজি আছে তা তিনি প্রথম অবস্থায় বুঝতে পারেননি। পরে কবিতা বুঝতে পেরে বাংলা ভাষার সাহিত্যরথীদের উদ্দেশ্যে তার মনের শ্রদ্ধার্ঘ এই কবিতার মাধ্যমে তিনি প্রকাশ করেন। তো এই হচ্ছে বঙ্গভাষা কবিতা। শব্দার্থ আছে, সেগুলো তৈরি করতে হবে, শব্দার্থ টিকা। তো বঙ্গভাষা কবিতাটা আশা করি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো এতটুকু।